যে আমি ক্লাসরুমে বেশি শিখিনি, আমি শিখেছি ক্যান্টিনে আর করিডোরে। তো খুব মাইন্ড করেছিল, তো বলেছিল কয়েকজন যে দেখে নেবো আফসান কি করে মাস্টার হয়। এই যে মাস্টারির যে সীমাবদ্ধতার মধ্যে যে গবেষণাটা হয় নিয়মকানুন মেনে, এতে একাত্তর ধারণ করা যাবে না। একাত্তর খুব বিস্তৃত বড় একটা বিষয়। বাংলাদেশের ইতিহাস চর্চায় মেয়েদেরকে আমরা যত সুকৌশলে বাদ দিতে পেরেছি এবং যে ক্যাটাগরিটা তৈরি করে দিচ্ছি যে ধর্ষিতা মানে মুক্তিযোদ্ধা, কোনো বাংলাদেশের মানুষের এই আশ্চর্যজনক নীরবতা নারীর ভূমিকার ওপরে, এটাতে তো মনে হয় যে এটা যে প্রায় একটা পরিকল্পিত মনে হতে পারে। এই যে পাড়া আমাদের এই বিষয়গুলো তো নারী ধারণ করে। তো আমরা যে একাত্তরটা বানাই এটা মোটামুটি রাষ্ট্র সরকারের একাত্তর, আর সাধারণ মানুষের একাত্তরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। চর্চার আলাপে আজ আমাদের অতিথি লেখক, গবেষক ও শিক্ষক আফসান চৌধুরী। আফসান চৌধুরী, চর্চায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা গল্প করতে চাই, প্লিজ। আপনার লেখালেখি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন। ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন বোরিং। আচ্ছা, না না, ব্যক্তিগত মানে ঠিক আপনার আচ্ছা, প্রথমেই যদি বলি যে আপনার এখনকার দৈনন্দিন কার্যপ্রণালীটা কি যদি একটু বলেন। আমি বাড়ির কাজ করি। জি জি জি। বাড়ির কাজ এই কারণে করি যে আমি আমাদের বাসায় যেটা বুয়া বলে ওটা বুয়া নাই, আমি ওটা পছন্দ, মানে গৃহ সহায়িকা। হ্যাঁ, গৃহ সহায়িকা ওটা নাই, অতএব সমস্ত কাজ করতে হয়। তো আমাদের বাড়িতে বিভিন্ন সময় মানুষ জনসংখ্যা বাড়ে কমে আর কি, ম্যাক্সিমাম হলে 4 জন আর মিনিমাম হলে 1 জন। তো অনেক সময় আমি একাও থাকি। তো যেটা করতে হয় এক হলো যে রান্না করতে হয়। তো রান্না করাটা একটা কাজ থাকে। রান্না করার আগে কিন্তু খুব বিরক্তিকর একটা কাজ করতে হয়, সবজি কাটা। পৃথিবীতে এর চেয়ে বোরিং কাজ কম আছে, কিন্তু তাও কিন্তু খুব সুবিধা। ওই যে আমি এগুলো করোনার সময় আমাকে পিলার আমার বন্ধু নাজমে ও দিয়েছিল, তো আমি ওটাও করি। ঘর ঝাড়ু দিই, কাপড় ধুই, রান্না করি, খাওয়া দাওয়া হলে প্লেট উঠাই, বাজার করি, এগুলো আমার প্রতিদিনের কাজ। বাথরুম ধুই, ধুই, আমার কোনো অসুবিধা নাই। আবার গবেষণা করেন, ছাত্র লিখতে পারেন, আবার সৃজনশীল লেখালেখি করেন, এটা কিভাবে মেলান কিভাবে? না, আমি কন্টিনিউয়াসলি কাজ করি, আমি ওয়ার্ক অ্যাডিক্ট, আমি তো ওয়ার্কহলিক আসলে। কিন্তু আমার যে জিনিসটা থাকে যে আচ্ছা কাজটা শেষ করতে হবে, কাজটা শেষ করতে হবে, এই তাড়াটা খুব আমার থাকে যে আচ্ছা করব, ভালো লাগলে করব, মন আসবে, ওইসব আমি কিছু নাই। বসো, করো, শেষ করো। এই ডিসিপ্লিনটা, এটাকে ডিসিপ্লিন বলবো না, এটাকে এক ধরনের অবসেশনের মতো। আমি কাজটাকে শেষ করতে চাই। ইনফ্যাক্ট এটা আমার একটা অসুবিধা মাঝে মাঝে আমার মনে হয়, শেষ করাটার ইচ্ছাটা অনেক সময় কাজটা ভালো করার ইচ্ছার চেয়ে বেশি না হয়ে যায়। এইটা খুব মানে খেয়াল রাখতে হয়। আপনারা দেখলাম যে সর্বশেষ কাজ জনশুমারি, ইতিহাসের জনশুমারি, ৭১ নিয়ে একটি জেলার আপনি 2300 গ্রাম নিয়ে কাজ করেছেন। এটা সম্পর্কে যদি একটু চর্চার দর্শকদের বলেন। আচ্ছা, সাধারণত যেটা হয় আমাদের দেশে যে ইতিহাস চর্চা, আমাদের দেশে এটা হচ্ছে যে মতামত ভিত্তিক, দেশপ্রেম ভিত্তিক বা ইমোশনাল, আদর্শ ভিত্তিক, আবেগ ভিত্তিক। তো আমি যেহেতু ওই স্কুলের না, আমি যেহেতু ওই পরম্পরা না, আমার জন্য বিষয়টা হলো তথ্য। তো আমরা অনেকগুলো সার্ভে করেছিলাম। আমার কাজ তো প্রথম হচ্ছে প্রাতিষ্ঠানিক ইতিহাসের গবেষণা দিয়ে, মানে ৭৭ থেকে ৮৪ পর্যন্ত আমি এই কাজটা করেছি। স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, তো দলিলপত্র দিয়েই ওটা প্রাতিষ্ঠানিক আমি বলি, ওটা হচ্ছে রাষ্ট্রের ইতিহাস। কিন্তু আমি যখন রাষ্ট্রের ইতিহাসের কাজটা শেষ করছিলাম, আমরা সবাই মিলে, আমি নামগুলো একটু বলি, ইমামুর রশিদ ভাই, শাহ আহমেদ রেজা, ওয়াহিদুল হক আর আমরাই ছিলাম মূল। মোর্শেদ শহীদ হাসান বোধহয় কিছু সময়, মোর্শেদ তো আমার আগে ছিল, মোর্শেদই আমাকে খবরটা দিয়েছিল যে তোমার তো চাকরি। আমরা তখন সবে MA পরীক্ষাটা দিয়েছি এবং তখনকার দিনে যা অবস্থা, একটা চাকরি দরকার। তো মোর্শেদ আমাকে বললো যে দেখো তুমি ওখানে চেষ্টা করে দাও, তুমি তো ইতিহাসের লোক। তখন আমি আমার এই বন্ধু আবরার, ওকে বললাম যে কাকে কাকে লাইন টাইন করে বলা যায়, তো বললো যে মাহফুজ ভাই, এই এখন চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, তো বললো যে মাহফুজ ভাই, মাহফুজুল্লাহ ভাইয়ের কথা বললো। তখন আমাকে ওই নিয়ে গেল মাহফুজুল্লাহ ভাইয়ের ওখানে। মাহফুজুল্লাহ ভাই আমাদের ঘনিষ্ঠ মানুষ, তাও যাই হোক নিয়ে গিয়েছিল, এটা আমি মানে মনে করতে চাই। তারপরে মাহফুজুল্লাহ ভাই আমাকে নিয়ে গিয়ে হাসান হাফিজুর রহমানের অফিসে, পুরানো পল্টন 3/3C বোধ হয় ঠিকানাটা, গিয়ে একেবারে হাত চেপে ধরে বলছে আপনাকে নিতেই হবে। তো হাসান হাফিজুর রহমান, হাসান ভাই বলছে না আমার তো গবেষক মাত্র 2 জন নাকি 3 জন হবে এর মধ্যে।
তো যাই হোক, এই আমার জীবনটা ঘুরে গেল, কারণ আমি মাস্টার হব ঠিক করেছিলাম, আমার রেজাল্টও সেই রকম ছিল, এবং আমি ভারতের প্রাচীন ইতিহাস পড়েছি, আমি সাম্প্রতিক ইতিহাস নিয়ে গবেষণা করার কথাও ছিল না, কিন্তু ওই যে ঢুকলাম একবার, আমার গোটা জীবন পাল্টে গেল। আমার লেখাপড়ার মাস্টার না হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতির কোনো ভূমিকা ছিল কিনা? না, যেটা হচ্ছে আমি একটা বেয়াদব, তো অতএব আমার মনে হয় না বিশ্ববিদ্যালয় আমাকে, কারণ আমি একবার মনে আছে এটার উপর খুব ক্ষিপ্ত হয়েছিলেন শিক্ষকরা। আমি বলেছিলাম যে আমি ক্লাসরুমে বেশি শিখিনি, আমি শিখেছি ক্যান্টিনে আর করিডোরে, তো খুব মাইন্ড করেছিল। তো বলেছিল কয়েকজন যে দেখে নেবো আফসান কি করে মাস্টার হয়। তো কিন্তু যখন আমার কাছে বলছে ততদিনে কিন্তু আমি ওই জীবন থেকে সরে গেছি, ওই জীবন থেকে অনেক দূরে চলে গেছি, তখন আমার আর তখন আগ্রহ হয়নি। এমনকি আমি যখন পিএইচডিও করছিলাম, আমার থিসিস সুপারভাইজার ছিলেন সালাউদ্দিন আহমেদ স্যার। সালাউদ্দিন আহমেদ স্যার, আমিও বললাম যে আমি করব না, কারণ আমি তো মাস্টারের ক্যারিয়ার চাই। পিএইচডি শেষ করলেন না? না, আমি শেষ করিনি, আমার কোনো খেদ নাই, জিরো। তার মানে এক্ষেত্রে অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে আপনার একটা না, উনি তো মাস্টারের পেশায় আছেন, আমি পেশা পাল্টাই, এবং উনিও পিএইচডি শেষ করেন না? সেটা অনেকেই পিএইচডি শেষ করে না, কিন্তু আমার যেটা মনে হয়েছে এই যে মাস্টারির যে সীমাবদ্ধতার মধ্যে যে গবেষণাটা হয় নিয়ম কানুন মেনে, এতে ৭১ ধারণ করা যাবে না। ৭১ খুব বিস্তৃত বড় একটা বিষয়, এইটার জন্য যে ক্যানভাসটা দরকার ওইটা ওই সীমিতভাবে ফুটনোট লাগালো কিনা, লাগালো কিনা, সাইটেশন লাগালো কিনা, এটা ইতিহাস প্রকল্প যখন শুরু করেন তখন জিয়াউর রহমানের শাসনামল, এবং জিয়াউর রহমান তো একটি দল করতেন বা তার একটা রাজনীতি ছিল, কিন্তু আপনারা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন ১০০%। আমাদের কোনো অসুবিধা হয়নি। তাও আমি বলে নিচ্ছি কি হয়েছিল, যেমন সবাই বলে যে জিয়াউর রহমান ইত্যাদি করলো, কিন্তু অ্যাকচুয়ালি কোনো অসুবিধা তো হয়নি। যেটা প্রবলেম হতো সেটা হচ্ছে যে বিউরোক্রেসি মানে যে এই কি কাজ করছেন কেন না, বিউরোক্রেসির যার নিয়ম আর কি। আমি ওইখান থেকে শিখেছি যে সরকার জিনিসটা কি, সরকার যে কিভাবে চলে বোঝে, এইটা আমি কিন্তু শিখেছি, এবং আমার কোনো আগ্রহ হয়নি ওই সরকারের অংশ হওয়ার, কোনো সরকারি অংশ হওয়ার। আমি যার জন্যে ওইটা ছাড়া আমার বোধহয় সরকারের সঙ্গে কোনো সংযোগের কাজ নেই। কিন্তু ওইখানে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু কোনো বাধা দেয়নি। একবার হলো আমার মনে আছে যে ওরা কে রিপোর্ট করেছে, তখন জিয়াউর রহমান বোধহয় মারা গেছেন তখন যে একদিন বলল ইন্টেলিজেন্স থেকে, ডিজিএফআই বা এমআইএ থেকে, হাসান ভাই তখন বিলেতে গেছেন দলিল সংগ্রহ করতে, সো মাস্ট বি 1978-79 এরকম সময় হবে। তো এসে জিয়াউর রহমান বেঁচে আছেন, উনি 80 যদি হয় তাহলে এটা উনি ছিলেন না তখন। হাসান ভাই তখন, আমাদের একটা কমিটি ছিল, প্রামাণ্যকরণ কমিটির নাম, সেই প্রামাণ্যকরণ কমিটির প্রধান ছিলেন প্রফেসর মফিজুল্লাহ কবির স্যার। তিনি প্রধান তখন আর কি, মানে সেই হিসেবে আর তো কেউ নাই, আমরা তো সব ছোটোখাটো চাকরি, আমরা সদ্য পাশ করা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। তো ওখানে সন্দেহ করতো, মানে আমি পরে বলছি, আনিস স্যার উনিও ছিলেন সদস্য, আনিসুজ্জামান স্যার। আনিস স্যার সন্দেহ করছেন যে আমরা যেহেতু একটু বামপন্থী রাজনীতির ব্যাকগ্রাউন্ড, আমরা কি দলিল ঢুকিয়ে দিয়েছি কিনা। তো আমাকে কবির স্যারও জিজ্ঞেস করছে যে তুমি আমাকে সত্যি কথাটা বলো, তুমি কি কোনো দলিল দিয়েছো? আমি বললাম স্যার আপনারা যেসব দলিলের কথা বলেছেন আমরা সব সংগ্রহ করতে পারিনি, যতগুলো পেরেছি দিয়েছি, কিন্তু আপনাদের না জানিয়ে কোনো দলিল ওখানে কোনো দিন আমরা দিইনি। তার মানে ওখানেও তখন একটা মস্কোপন্থী পিকিংপন্থীর একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল? না, মস্কোপন্থী পিকিংপন্থীরা, মানে আমরা যদি বামদের এটা তাদের ভূমিকার চেয়ে বড় কিছু দিই। এবার আমি আরেকটা ইনসিডেন্ট দিই, উনি আসলেন তো কবির স্যার কনফিডেন্ট, আমার কাছে এই জিনিসটা, এই মুহূর্তটা খুব মজার মনে হয়। আমরা বসে আছি সব, আমরা দাঁড়িয়ে আছি, ইনফ্যাক্ট উনি আসলেন, আর্মির একজন কর্নেল হবেন, তিনি ঢুকলেন, কবির স্যার বসে আছেন, আমরা দাঁড়িয়ে আছি, উনি ঢুকে বলেন আসসালামু আলাইকুম স্যার, আমি অমুক, আমি আপনার ছাত্র। আমার কাছে মনে হয়েছিল এটা খুব প্রতীকী, ছাত্র হয়ে গেল কবির স্যারের সামনে, সে আর আর্মির লোকও হলো না, ইন্সপেক্টর করতে আসেনি, সে ছাত্র হয়ে গেল। এবং কবির স্যার তখন বলেন যে দেখো তোমার এই সব দলিল যেগুলো আমরা করেছি তুমি দেখতে পারো। বলছে স্যার ঠিক আছে, আমি রিপোর্ট লিখে দিচ্ছি। মানে এই যে, এবং আমাদের দিকে তাকিয়ে বলে এরা তো গবেষক, এদেরকে নিয়ে কেন খামাকে এরকম বলে, এই চলে গেলেন।
এই একবার একটা আমাদের। দ্বিতীয়ত তো যেটা দায়িত্বের মধ্যে পড়ে, মন্ত্রণালয় বলেছে আপনারা দলিলটা দেখাবেন, তো আমরা দেখানো হয়েছে, একটা দলিলও বাদ যায়নি। এরশাদ সরকার এসে সেটা কাজটা মাঝখানে থামিয়ে দেন, মানে মাঝখানে বন্ধ হয়ে যায়। না, আমি এরশাদ সরকারের সময় তো চলে গেছি, আমি 84-তে প্রকল্প ছেড়ে দিই। বিশেষ করে হাসান ভাই মারা যাওয়ার পরে হাসান ভাই আমার জীবনের বোধহয় সবচেয়ে নিকটতম বাইরের মানুষ। আমার বাবার সঙ্গে যদি কারো ঘনিষ্ঠতার কথা ভাবি, সেটা হচ্ছেন হাসান ভাই। তো হাসান ভাই যখন চলে গেলেন তখন আমার মন থেকেও সব জিনিসটাই উঠে গেছে। তো আমি আর বেশি দিন আর ওখানে থাকিনি। তবে যেই দলিল আমরা যে মানে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, বয়সের কারণেই হোক বা এই কারণেই হোক, প্রথম চাকরির কারণেই হোক, যে কারণেই হোক, এইভাবে করিনি, এবং এই অর্জন আমরা কোনোদিন করতে পারবেও না। এর আগে এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে অনেক মূল্যবান দলিল হারিয়ে গেছে, আপনারা খোঁজ পেয়েও খোঁজ পেয়েও আপনারা উদ্ধার করতে পারেননি আমলাতন্ত্রে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসহযোগিতার জন্য। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা কি হলো, যে আমি তো সব জায়গায় যেতাম দলিল খুঁজতে, তো সেই সব জায়গায় দলিল খুঁজতে গিয়ে যে জিনিসটা হলো যে একদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখলাম ওদের যে নিচে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে ওরা একটা বসে আছে, নতুন যারা জয়েন্ট করেছে, এটা পায় একটা বস্তা, একটা বড় ওই টিনের মানে বাঁধা একটা বড় একটা বস্তা। তার মানে এটার মধ্যে কি আছে আমি জিজ্ঞেস করলাম ওই লাইব্রেরিয়ানকে, বললাম আমরা জানি না, কেউ খুলে দেখিনি, এটা ওই 72-এর দিকে এসছে। তার মানে এটা খুলে দেখা যায় না, কি করে জানি রাজি হয়েছে। সে খুলে ওর ভেতর থেকে প্রচুর পত্রিকা, এটা একটা গ্রুপ কাজ করতো কলকাতাতে, কয়েকজন ছিলেন সেখানে, নামকরা মানুষরা ছিলেন, ইয়াং যারা, তারা ওই কাটিংস রাখতো 71-এর বিভিন্ন কাটিং। এর মধ্যে 2টা ফাইল ছিল, ফাইল হলো ফাইল রেজিস্টারের, এবং সেই প্রথম ছিল যেমন বাংলাদেশের সরকারের মানে মুজিবনগর সরকারের অস্থায়ী সরকার বলতো বা প্রভিশনাল সরকার যে বলতো, এই সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর আলাপের মিনিটস। হ্যাঁ, তো আমি তো মাথায় আর বয়ে গেছে, 110টার মতো ফাইল, 100টার মতোই ধরলাম, আমি তো মানে পাগল যা হয় আর কি। তো আমি খুবই উজ্জীবিত এবং ভীষণ, হ্যাঁ ভীষণ এই করে, তারপরে আমি কাছে গেলাম, ওখানে গেলাম, আর আমার তো কোনো স্টেটাস নাই, আমাদের অ্যাকচুয়ালি যে স্টেটাসহীনভাবে যে আমরা কীভাবে চলতাম চিন্তা করা যায় না, আমাদের একটা প্রকল্প সরকারি চোখে এরা কিছুই না। তারপরেও আমি ওটা নিয়ে গিয়ে ওখানে কয়েকজন, এই যে শিহাবুদ্দিন সাহেব ছিলেন, শিহাবুদ্দিন আহমেদ, উনি ডিজি ছিলেন, উনি অনেক সাহায্য করেছেন, উনি গিয়ে, এবং ডিরেক্টর অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন এই ফারুক সোবহান, রহমান সোবহানের ভাই ফারুক সোবহান, উনি। তো আমার কাছে উনিই সইটা করলেন যে হ্যাঁ অনুমতি দেওয়া গেল ওই ফাইলটা। তো আমি ওই ফাইল রেজিস্টার ফলো করলাম, শেষ পর্যন্ত একটা রুমে গিয়ে আর নাই, অত ফাইল চলে গেল, গান আর কোনো দিন পাওয়া যায়নি। আমি জানি না এখন তারা গোপনে পেয়েছেন কিনা। তো ওই সময় আমাকে একজন বলেছিল যে আপনি ফাইলগুলো পাবেন না। বললাম কেন? বলে দেখেন ওই ফাইলে তারা নিজস্ব মতামত লিখেছে। এটা আমাকে তিনি বলেছিলেন, আমি বলছি না যে এটাই সত্য কথা। ওই মতামত যে লিখেছিল, এখন যদি ওই মতামতটা বের হয়, ওই সব ভালো ভালো দেশে পোস্টিং পাবে না তো, কারণ ওই দেশ সম্পর্কে তো খুব নেগেটিভ কথা বলেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে। এই জন্যে তার কী হয়েছে আমি জানি না, পাওয়া গেছে কিনা তাও জানি না, কিন্তু এটা আপনার সর্বশেষ কাজ এই যে জনশুমারি, এটির আপনি এই যে দলিলপত্রগুলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কাছে দিয়েছেন, এবং এটা সব পুরোটাই আপনার এবং আপনার দলের স্বেচ্ছাশ্রমের কাজ, কিন্তু সেটি আপনি তারা যাতে এটি ব্যবহার করতে পারে, সংরক্ষণ করতে পারে, সে কারণেই দিয়েছেন, এটিই তো? হ্যাঁ, আমি দেওয়ার অন্য কোনো না, আমার আর অন্য কোনো, যে জিনিসটা হচ্ছে যে মানে বা অন্য জায়গায় রাখা যাবে না, থাকবে না, এই কারণে এটা এরা বিদেশিরা অনেক চেয়েছে, যারা জেনেছে বাংলাদেশে এসে, এরকম তো শুমারি হয়নি। আমি একটু বলে নিই যে আমি তো মডেলটা হচ্ছে যেটা বলছিলাম, যে প্রাতিষ্ঠানিক দলিল দিয়ে কাজ করে এসে আমি তারপরে তো মাঠের ইতিহাস শুরু করেছি। এই মাঠের কাজটা শুরু করেছি আমি 80-র দশকের মাঝামাঝি থেকে। 80-র দশকের মাঝামাঝি থেকে আমার গ্রামের সঙ্গে এই ইতিহাস চর্চা, কারণ তখন আমার রাষ্ট্রিক ইতিহাসের ভিত্তিটা তৈরি হয়ে গেছে, যেটা আমি পরে পিএইচডি করতে গিয়ে আর আমি বাদ দিয়ে দিয়েছি, এটা আমার দরকার নেই বলে। সেইখান থেকে দেখতে দেখতে আমি দেখেছি যে আমরা বিচ্ছিন্ন ঘটনা পাচ্ছি, এই ঘটনা পাচ্ছি, সেগুলো নিয়ে শেষ পর্যন্ত গিয়ে 2002 থেকে 2007 পর্যন্ত একটা 4 খণ্ডের আমাদের একটা বই আছে, নাম বাংলাদেশ 71। সেখানে প্রচুর
এই দলিলগুলো আছে। আমি বিবিসির সাংবাদিক ছিলাম, সেখানে আমার গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে 90 দশকে। সমস্ত কিছু এই সব করে টোরে আমার যেটা মনে হয়েছে যে আমি কানাডায় চলে যাই 2007 সালে। কানাডা থেকে ফিরে এসে আমি যখন আবার ফিরি, আমার তখন মনে হয়েছিল যে আমি মেথোডোলজিক্যালি অ্যাকিউরেট জিনিস করব। সেই সময় আমি কয়েকটা জরিপ করেছি, আমি 5টা জরিপ করেছি গ্রামের ওপরে, গ্রামের দামের ওপরে, গ্রামের ওই রাজনীতির ওপরে, আরও অন্যান্য। কিন্তু তারপরেও মনটা একটু ভরে না, হয় না, মন ভরে মানে না, অতৃপ্তি থেকে গেল। অতৃপ্তিতে। আমার জিনিসটা ছিল আমরা যদি একটা বেজলাইন ডেটা করতে পারি, একটা উপজেলার যদি বেজলাইন ডেটা করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা করব। বেজলাইন ডেটাতে গবেষণাতে আমরা করি, আর যেহেতু আমি গ্রাম নিয়ে গবেষণা করি অনেক, আমাকে মানে রুজির কারণে বা প্রফেশনের কারণে আমি যে গবেষণা করি, আমি তো ইতিহাস শুধু গবেষণা করি না, আমি অভিবাসন নিয়ে যেমন সবচেয়ে বেশি গবেষণা করি, অভিবাসন, গ্রামের অভিবাসন নিয়ে। মানে অভ্যন্তরীণ অভিবাসন, মানে অভ্যন্তরীণ না, আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক। গ্রামের ওপরে। আচ্ছা এটা আরো নানা বিষয়, আরো বহুত বিষয়। আচ্ছা, তারপরে হ্যাঁ, সেইটার জন্য আমি চিন্তা করলাম যে আমি একটা উপজেলা করব। তো তখন মাথাতে কত টাকা লাগবে, কি লাগবে, কোনো ঠিক ছিল না। তারপরে আমাকে বোধহয় ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে বলছে যে আপনি একটা অনুষ্ঠানে আসেন। তখন আমি টকশোতে যেতাম 2016-17 দিকে। তো আমি বলে না, আমি যেতে পারবো না। তো আমার একটা ছাত্রী ফৌজিয়া, মেয়েটা আমার সঙ্গে কাজ করেছে, কয়েকটা কাজ করেছে, খুব ভালো মেয়ে। সে মেয়েটা বললো, আমি বললাম তুমি যাও। তো ওই মেয়ে, বাচ্চা মেয়ে, ইউনিভার্সিটির স্টুডেন্ট, ও চলে গেছে। তো ওকে জিজ্ঞেস করেছে যে আফসান ভাই এখন কি গবেষণা করছেন? বলে গবেষণা করছে, উনি কিছু করছেন না, কারণ উনার পকেটে পয়সা নাই। উনি এখন জয়নাল আবদিনের ছবি বিক্রি করে উনি লাস্ট টাইম গবেষণা ফান্ডিং করেছিলেন, কিন্তু এখন তো উনার জয়নাল আবদিনের ছবিও নাই। এইটা শুনেছে। এখন যিনি শুনেছেন একজন তাদের মধ্যে, তিনি কিন্তু ভেবেছেন যে আমার জয়নাল আবদিনের ছবিটা আছে, আমাকে ফোন করেছে ওর মধ্যে, আফসান জয়নাল আবদিনের ছবি বিক্রি করার দরকার নেই, আমি 50,000 টাকা দিচ্ছি। আমি কেন কথাটা বলছি, এটা একটু ব্যাকগ্রাউন্ড মাফ করে দিয়েন। না না না, খুবই মানে কৌতূহল। এই 50,000 টাকা দিয়ে শুরু হলো। এই শুরু হয়ে এই করতে করতে আমি বেশ করে, আরেকজন মনে আছে মাইদা, আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ, মাইদা চৌধুরী, মাইদার ভাই আবার মুক্তিযোদ্ধা দীপু। মাইদা একদিন বলে যে আফসান ভাই একটু নিচে আসবেন। আমি নিচে নামছি। আমি তখন ওই আমার গবেষকদের সঙ্গে কথা বলছি, এবং আমার প্রধান গবেষক তখন হচ্ছে মোহাম্মদ এনামুল হক। ও রাজশাহীর অনেক কাজ করেছে, অনেক আমাদের সব কাজেই, ওর বইয়েরও আমি ইন্ট্রোডাকশন লিখেছি, ও খুব ভালো কাজ করে। তো ওখানে আমি তখন বলছি যে আচ্ছা 50,000 টাকা পাওয়া গেছে, এখানে তো আরেকটু বড় 2টা উপজেলা হতে পারে। বলে যে হ্যাঁ 2টা উপজেলা তো হতেই পারে। 2টা উপজেলা মানে কর্মীদেরকে তো পয়সা দিতে হবে, ও কোনো পয়সা টয়সা নেয় না। তারপরে মাইদা আমাকে বলে যে আফসান ভাই আমাকে 1 লাখ টাকা দিয়েছে, দিয়ে বলে আপনি একটা পাগল, আমি একটা পাগল, তা না হয় আপনাকে এই টাকা দিই, বলে মাইদা চলে গেছে। আমি শেষ পর্যন্ত গিয়ে 3 লাখ টাকা হয়ে গেছে আমার। 3 লাখ টাকা হয়ে গেছে। আমি তখন এনামুলকে ফোন করেছি, এনামুল এখন তো 3 লাখ টাকা আছে, আমরা হয়তো 2টা-3টা উপজেলা করতে পারবো। এনামুল আচ্ছা ভাই আমি দেখি কি কথা বলতে। এনামুল তখন কথা বললো, এই ইস্কান্দার বলে একজন, সে হলো টিচারদের ট্রেনিং দেয় নওগাঁর। সে কথা বলে ওই হাই স্কুলের টিচারদের সঙ্গে কথা বলেছে। তারা বলেছে আপনারা পয়সা নেবেন না, নেবেন না, ওই ঢাকার আফসান চৌধুরী উনিও পয়সা নেবেন না, তা আমরা পয়সা নেবো কেন? চিন্তা করা যায়। আমার জীবনের মিরাকল যত হয়েছে এর মনে একটা কম আছে। ও আমাকে বলে যে ফোন করে যে ওরা পয়সা নেবে না বলছে, মানে একেবারেই স্বেচ্ছাশ্রম। একেবারে স্বেচ্ছা। তো আমি বলছি না আমি 3 লাখ টাকা তুলেছি, এটা খরচ তো করতে হবে, এই 3 লাখ টাকা ওদের মধ্যে বটওয়ারা করে দেবো আমি। তো বলছে ঠিক আছে, ওরা কাজ করবে, ওরা ওই ছুটির দিনে কাজ করবে, মোটরসাইকেলের ফুয়েলটা। আমি ঠিক আছে। আমি একেবারে যখনই চেয়েছে আমি টাকাটা, কারণ আমার তো আর কোনো কিছু নেই, আমার টাকা। এই বন্ধুবান্ধব যারা দিচ্ছেন এরা সব আমার জাতিসংঘের বন্ধু। আমি একসময় জাতিসংঘে চাকরি করতাম। এই জাতিসংঘের কর্মীরা, এই সেলিম ভাই, মাসুদ ভাই, শরীফ ভাই, ইনারা দিলেন, মায়েরা আপা এরা দিয়ে এই হয়ে গেল। তো তখন যেটা হয়ে গেল, হিসাব করে দেখা গেল আমরা গোটা একটা ডিস্ট্রিক্টের সবগুলো গ্রামের এই সেন্সাসটা, সুমারিটা করতে পারি। এবং এইটা কতগুলো মানুষের কতগুলো ইচ্ছা একসাথে হতো এটা করার জন্য। 2300 গ্রাম করলেন, অর্থাৎ প্রত্যেকটা। এখন তো বলা হয় যে 64 বা 68,000 জেলা, 68,000 গ্রাম। তো পুরো এটা কি করা সম্ভব? এটা সম্ভব আমি যদি করতে পারি, তবে কারণ আমি তো স্বেচ্ছাশ্রমে। কিন্তু হিসাব করে একজন আমাকে বলছিল যে এটা করতে নাকি 1 কোটি টাকা লাগবে। আমরা এত কম? আমি জানি না, আমার কাছে তো আর এগুলো হিসাবে বলে 1 কোটি টাকা দিয়ে
এটা তো আমার যে বাংলাদেশে করার যদি ইচ্ছা থাকে, এটা তো হয়েছে 2018 সালে, এটা করা সম্ভব, কিন্তু কারোর ইচ্ছা হয়েছে কিনা, কারণ আমাদের দেশে ইতিহাসে গবেষণা আপনার এই গল্প শুনলে হয়তো ইচ্ছা অনেকের জাগতে পারে, অনেকে এখন এর প্রবলেম যেটা না আগ্রহী হতে করা পারে। উচিত, এখন এর প্রবলেম যেটা সেটা হচ্ছে যে অনেক মানুষ মারা গেছে, তো স্মৃতির একটা বিষয় আছে, অনেক স্মৃতিবোমা, আমারই অনেক কিছুই মনে থাকে না। হ্যাঁ, 54 বছর পর, 54 বছর হ্যাঁ, অনেকেরই অনেক কিছু মনে আমরাও নেই। যখন গেছি, কিন্তু তারপরও এখন করলেও হয়তো অনেক হ্যাঁ, জীবিত তো মানুষকে এটা পাওয়া যদি যাবে। এটা এখন কথা হলো যে কি এই প্রচেষ্টাটা কে নেবে, এটা কি সরকার করবে? সরকারি গবেষণার প্রতি মানুষের আস্থা নাই। আমি এমনকি মুক্তিযুদ্ধের দলিলপত্রে 2 খণ্ড ইতিহাস লেখার কথা ছিল, আমি যত মানুষকে অ্যাডভাইস দিয়েছি তার মধ্যে সবচেয়ে মানে যেটা ফলপ্রসূ হয়েছে, আমি হাসান হাফিজুর রহমান ভাইকে বলেছিলাম যে আপনি ইতিহাস লিখেন না, কারণ সরকারি ইতিহাস কেউ বিশ্বাস করে না, সরকার বললেই মানুষ অবিশ্বাস করে, আপনি দলিল বানান। তো ওই 6 আগে প্রথম প্রকল্পের হিসাব ছিল যে 6 খণ্ড, 4 খণ্ড দলিল আর 2 খণ্ড ইতিহাস। আমি হাসান ভাইকে পরিকল্পনা দিলাম, দেখেন এত দলিল এত আছে, 15 খণ্ড আমরা দলিল করতে পারি, এইভাবেই। তা আপনি যাদের এই শুমারির জনশুমারির দলিলপত্র জমা দিলেন, ওই সেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি রাজি, মানে তারা কি আগ্রহ দেখাবে হ্যাঁ, এই কাজটি করতে? এই কাটা আপনি যে অর্থের কথা বললেন এটা তো তাদের কাছে খুবই সামান্য। না, আমি তার কাছে কারোর কাছে কোনো অর্থ আর তো না চাই না, না। আমি বলছি যে 1 কোটি টাকা যদি লাগে পুরো না, আমি বাংলাদেশে। কি করে বলবো, আমি তো সেটা জানি না। আমার কাছে যেটা মনে হয় যে এটা কেউ চাইলে এটা করতে পারে হয়তো, কিন্তু হয়তো টাকা, কিন্তু কে বাংলাদেশে এইটার পিছনে করবে? আর যে জিনিসটা হয় কি, লোকে রাজনীতি, যেহেতু ইতিহাস চর্চা আমাদের দেশে রাজনীতির একটা অংশ হয়ে গেছে, ইতিহাসটাকে ব্যবহার করা, সেই জন্য কী আগ্রহ বা কী ইচ্ছা নিয়ে তারা যাবে আমরা তো আর বলতে পারি না। আপনি একসময় তবে শিক্ষক চেষ্টা, যদি ইচ্ছা থাকে এটা তো করাই সম্ভব। তবে ওই আমি লাভ করিনি কোনো দিন, 5টা টাকাও নিইনি আমার গবেষণা থেকে, বলে হয়তো আমার একটা মানে একটা কি বলে, মানে গৌরব আছে একটা। হ্যাঁ, গৌরব আছে, আমি একজনকে বলতে পারি যে ভাই তোমার পয়সা দিতে পারবো না, কিন্তু আমি যেসব ছেলে মেয়েরা পয়সা মানে আমার সঙ্গে কাজ করেছে তাদেরকে আমি পয়সা দিই, মানে পয়সাটা আমাকে অন্যের জন্য সংগ্রহ করতে হয়। মানে যারা তথ্য সংগ্রহ করে, হ্যাঁ, তথ্য সংগ্রহ করে, গবেষণা যারা গ্রামে গ্রামে যায়, ওদের জন্য তো তাদের দিতে হবে। অবশ্যই এরা তো দিতে অনেক হবে। ক্ষেত্রে স্টুডেন্ট ছিল, আমার বাসায় একটা ছেলে থাকতো, আমি বলছি আর তোমার আর পয়সা দেওয়ার অবস্থা নেই, মানে জয়নাল আবদিনের ছবিটা কেন আমি বিক্রি করেছিলাম, এটা উনি জয়নাল আবদিন সাহেব দিয়েছিলেন আমার বাবাকে, মানে বন্ধু হিসেবে উপহার দিয়েছিলেন। আমার বাবা এটা আমাকে দিয়েছিল যখন আমার প্রথম উপন্যাস বিশ্বাসঘাতকগণ আমার বাবা আমাকে আমি উৎসর্গ করেছিলাম। তারা এত খুশি হয়েছিল, আমি জানতাম না, আমাকে এটা দিয়ে দিয়েছে, আমাকে জয়নাল আবদিনের ছবিটা দিয়ে দিয়েছে। তো ওইটা ছিল তো 2007-06 দিকে। আমি ভাবলাম মাছে এটা রেখে কী হবে, আমি টাকা নাই, পয়সা নাই, আমি এটা কী করব। আমি হাসনাত ভাই, ওই যে আবুল হাসনাত, হ্যাঁ না, ওই সংবাদের হাসনাত ভাই, আবুল হাসনাত, হ্যাঁ হাসনাত ভাইরে বললাম যে এরকম বিক্রি করতে চাই। তো বহুত বড় লোকের ফোন করছিলাম, টেলিফোনই ধরে না আমার। হাসনাত ভাই তখন আমাকে ওই সাজুর সঙ্গে যোগাযোগটা করিয়ে দিল। তো সাজু বলে যে আচ্ছা আমাকে দেখতে হবে আসল। এতদিন পর্যন্ত তো আমার কোনো ডাউট ছিল না, এইটা শোনার পরে আমার ডাউট হয়ে গেছে। তো আমি তখন ব্র্যাকের ডিরেক্টর, তখন আমি ছবিটা নিয়ে গেছি, রেখেছি। এটা তো কে বলে ওয়াটার কালার, এটা কিন্তু আনইউজুয়াল এই কারণে যে এটা হলো ঘাটের, তো জয়নাল আবদিন সাহেব তো ওরকম ঘাটের ছবি বেশি আঁকেন না। তারপরে ও সাজু আসলো, এসে আমি তো খুলে রেখেছি ছবিটা, দেখে বললো যে আচ্ছা ঠিক আছে, কত চান? তা আমি 1,50,000, আমার হাসনাত ভাই শিখিয়ে দিচ্ছে যে আপনি 1,50,000 চাইবেন। আমি বললাম 1,50,000, না আমার কিছু লাভ করতে দেবেন না। আমি কি বুঝি লাভ করে, আমি একটু দামাদামি, আমার অ্যাকচুয়ালি মন তখন ফুট 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 করতেছে। তো 1,30,000, ঠিক আছে, আমার তো দরকার ছিল ওরকম একটা টাকা, 1,30,000 আমি ওনাকে দিলাম। উনি আমার সঙ্গে গেলেন, ব্যাংকে টাকাটা দিলেন এবং আর জীবনেও আর যোগাযোগ করেননি, উইচ ইজ ওয়ান্ডারফুল। তো এই ছবিটা আমাকে মনিরুল ইসলাম শিল্পী আছেন না, উনি বলেছিলেন যে উনি নিয়ে গেছিলেন চাঁদপুরে, নিয়ে গেছিলেন এই জয়নাল আবদিন সাহেবকে, এই চাঁদপুরের এই সিনারিগুলো। তো আমি ওই কী বলে সাজুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কী করে বুঝলেন যে এটা 2 নম্বরই না? তো উনি খুব সহজ উত্তর দিলেন, বলে এরকম 14টা ছবি আছে, এই 14টা ছবির মধ্যে এইটা একটা।
উনি এটা সিরিজ করেছিলেন এই মনিরুলের সঙ্গে চাঁদপুর গিয়ে। আর দ্বিতীয়, আপনি তো এই লাইনের লোক না। আমার খুব মজা লেগেছিল। আচ্ছা, জনশুমারি কাজ একটা পর্যায়ে শেষ হলো, 18তে আপনি করেছিলেন। নতুন কোনো পরিকল্পনা আছে মুক্তিযুদ্ধের? না, আমি যেটা করছি এখন, যেটা আমি সবসময় মনে করি যে আমি ওই পণ্ডিতি মার্কা বই যেটা মানুষের কাছে পড়বে না, মানুষের কাছে যায়ও না, আর ওটা মানুষ নিয়ে না, ওটা যে যারা গবেষণা করে তাদের নিজেদের প্রয়োজনে করে। আমি নিজের প্রয়োজনে গবেষণা করি না। আমি অন্য হাজারটা পেশা থেকে আমি আয় করি, কিন্তু আমি মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করে আয় করি না। তো সেখানে আমার যে জিনিসটা হচ্ছে যে মানুষকে জানানো, একেবারে আর কোনো কিছু জানানো বিশ্লেষণ করে এই মতামত দিয়ে ভরিয়ে দিয়ে পিএইচডি থিসিস মার্কা 21,000 ফুটনোট লাগানোর কোনো ইচ্ছা নাই। আমি গৌরব অর্জনের জন্য গবেষণাটা করি না। তো আমার যে জিনিসটা আছে, আমি একটা বই করছি, এটা আমার সারা জীবনের যত আমরা এত গবেষণা করে নাম 71 পিডিয়া। এটা অনেক বছর যাচ্ছে। তো এখানে এটা প্রায় 700 পৃষ্ঠার মতো হবে, 22টা কি 25টা চ্যাপ্টার, আর 25টা চ্যাপ্টারের সামনে 2-3 পৃষ্ঠা করে আমরা একটু মানে বিশ্লেষণ ব্যাখ্যা করে দিয়েছি যে এইটা এর মানে এরকম, এই কেন পাকিস্তান ভাঙলো, কেন, বা এটা অবধারিত কেন। এটা তো অবধারিত, ইতিহাস তো অবধারিতের একটা বিষয়। বা যারা গিয়েছিল, রিফিউজি হয়ে গিয়েছিল, তাদের কি অ্যাকচুয়ালি তাদের সরাসরি ভূমিকা এবং পরোক্ষ ভূমিকা, এই দুটো কি হইতে পারে। বা গ্রামের মানুষ, এবং আমরা যেহেতু সমাজ নিয়ে কাজ করি, ওখানে আমি মনে করি যে গ্রামের নারীদের, বাংলাদেশের ইতিহাস চর্চায় মেয়েদেরকে আমরা যত সুকৌশলে বাদ দিতে পেরেছি, এবং যে ক্যাটাগরিটা তৈরি করে দিচ্ছি যে ধর্ষিতা মানে মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না খুব একটা অন্য জায়গায় এটা আছে। আমাদের অন্য কোনো নামও তাদের দিতে পারতাম আমরা, কিন্তু আমরা তাতে করে আমি নারী যোদ্ধা, সশস্ত্র যোদ্ধা বলতে যদি বুঝাই, যদিও আমি মনে করি না যে এইটার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে। সে বলেছিল, সেও ধর্ষিতা ছিলেন, তিনি বলেছিলেন যে আমাকে ধর্ষিতা বলে পরিচয় করিয়ে দিচ্ছেন কেন, আমি তো যোদ্ধা। তো আমাদের চোখে আপনি যদি রকমারি.com-এ গিয়ে দেখেন, বই সবই লেখা হয়েছে ধর্ষণের উপরে, বেশিরভাগ। নারীর যে ভূমিকা, এটা আমরা এত পাশ কাটিয়েছি। আমরা 71কে, মানে আমার মতো বয়স্ক মানুষরা একটা বই আছে 71-এর নারী, হ্যাঁ, নারীদের 71। তো আমার কথা হচ্ছে কি, আমরা 71-এ যে কত ঘটনা আছে যেখানে মেয়েদের ভূমিকা ছাড়া কোনো যুদ্ধ পর্যন্ত হতো না। আর 71-এ এপ্রিল মাসের শেষ পর্যন্ত গিয়ে পাকিস্তান আর্মি কুষ্টিয়া দখল করে ফেললো। কুষ্টিয়া দখল করার পরে আর মানে বাংলাদেশের মধ্যে বাকি থাকলো না, হ্যাঁ, থাকলো না। তারপরে যে হচ্ছে, এগুলো তো সাধারণভাবে যাদেরকে যুদ্ধের সময় বলা হতো গণবাহিনী, মানে সিভিলিয়ান, 6 সপ্তাহ ট্রেনিং, 5 সপ্তাহ, আর দেশের ভেতরে যারা ট্রেনিং ছাড়াও যুদ্ধ করা প্রচুর মানুষ, এদের প্রত্যেককে এমন একজন পাওয়া যাবে না যারা মেয়েদের সহায়তা ছাড়া যুদ্ধটা করতে পেরেছে। ফরগেট যে কজন যুদ্ধ করেছে না। আপনি যেভাবে বলছেন নারীর ভূমিকা, আরেকটি হচ্ছে যে অধিকাংশ পরিবারের বা একটা উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের পুরুষ সদস্যরা চলে গেছেন, কিন্তু নারী সদস্যদের জীবনযাপন, তার দুর্ভোগ, তার কষ্ট, এটা তো আমি বলছি না, আমি বলছি যে চলেও যায়নি। যেখানে আমার একটা ভিডিও আছে, নাম হচ্ছে তাহাদের যুদ্ধ, এটা নারীর উপরেই। কোনো বাংলাদেশের মানুষের এই আশ্চর্যজনক নীরবতা নারীর ভূমিকার উপরে, এটাতে তো মনে হয় যে এটা যে প্রায় একটা পরিকল্পিত মনে হতে পারে। এই যে একটা আমি বলি, সোহাগপুর গ্রামের কথা বলছে মানুষের, সোহাগপুর গ্রামে তো সব ছেলেদের মেয়ে, কী কারণে আমি আর বলতে যাচ্ছি না, কারণ ওটা জটিল হয়ে যাবে, আরেকটা দ্বিতীয় একটা পরিসর চলে আসবে। ওই মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছে কারা? ওই মাগুলো বাঁচিয়ে রেখেছে। মানুষের গ্রামের পর, আপনি যেভাবে বললেন যে চলে গেছে, যখন একটা মুক্তিবাহিনীর, টাঙ্গাইলের একটা মুক্তিবাহিনীর বোন, সে বলছে তাকে তার ভাবিকে সামলাতে হচ্ছে, কারণ যেহেতু ভাবিকে উঠিয়ে নিয়ে যেতে পারে, তার মাকে দেখতে হচ্ছে। সেই মেয়ে সারাটা জীবন ধরে এইটা করেছে। মুক্তিযোদ্ধাদেরকে সরাসরি সহায়তা করার জন্য মানুষ জান দিয়েছে। আমাদের এই চর্চার মধ্যে কোনো কিছু আছে? আমরা খালি নারী হইলেই দর্শন। বাঙালির মাথায় যে একটা মানুষের ভূমিকা থাকতে পারে, মানে ভূমিকা থাকতে পারে, যদি সংসারগুলো না টিকতো। আমি আমার মার কথা বলি, আমার মাকে, আমি তখন জি টেলিভিশনের বোধহয় করেসপন্ডেন্ট, এরকম অনেক কিছু চাকরি করেছি। তো আমি জিজ্ঞেস করেছিলাম আমার মাকে যে আপনি বাড়িতে এত হিন্দু আশ্রয় দিয়েছিলেন কেন? আমার মা খুব রেগে গেছে।
আমরা বলছি আমরা কি তোমাদের মতো নাকি? আমার কথাটা কি, মা তখন বলছে যে পুরুষদের মতো নাকি? না, হ্যাঁ, সেটা বোঝাতে চেয়েছে, সেটা ওরা বলছে বোঝাতে কি চেয়েছে। ওরা আমার লোক। এই যে আমি মনে করি কি একটা মৌলিক ব্যবধান যেটা আমি ৭১-এ দেখতে পাই, আমাদের লোক, ওরা আমার লোক। এই যে আমার লোক মানে সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি কোনো কিছুই না। আমরা, আমার মা আর আমার বাবা জানুয়ারি মাসে ৫ জন নারী, অবাঙালি নারীকে বাড়িতে আশ্রয় দিয়েছে যে এবং আক্রমণ হয়েছিল। তা তো তখন সেটা আমি তুলেছিলাম, পাড়ার লোককে দেখব না। এই যে পাড়া, আমাদের, এই বিষয়গুলো তো নারী ধারণ করে, এটা সবচেয়ে বেশি নারী ধারণ করে। গ্রামে গিয়ে জিজ্ঞেস করলেই তো হয়। এখন তো কি বলবে না বলবে আমি জানি না, কিন্তু আমাদের ইতিহাস চর্চায় নাই। আমাদের ইতিহাস সেদিন একটা পত্রিকাতে ফোন করলে, ভাই কয়েকজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম দেন তো যাদের ইন্টারভিউ করে আমরা যুদ্ধের কথা জানতে পারি। তাহলে আমি কি বলবো? ওর ধারণাই হয়ে গেছে যে ৭১-এ মানুষ সারাক্ষণ শুধু গোলাগুলি করছিল। সবচেয়ে বড় ৭১-এর পরিচয় কিন্তু আশ্রয়, আশ্রয় দিয়েছে এক মহিলার এবং সেই আশ্রয় হচ্ছে নারী প্রধান ভূমিকা। নারী যদি বলতো যে না আশ্রয় দিও না, পুরুষের সাহস হতো না। আমার বাবার কোনোদিন সাহস হতো না কাউকে আশ্রয় দেওয়ার যদি আমার মা না করতো। তো আমাদের বাসায় যে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে কেউ, এবং আমার মনে আছে আমরা মাকে খুব ভয় করতাম। আমার মনে আছে আমার বড় ভাই ওই ডায়নামাইট লুকাচ্ছে, তো বলছে যে কি বলতে হতে পারে, পাকিস্তান আর্মি তো ভয়ের কথা। আমার বড় ভাই পাকিস্তান আর্মির কথা বলেনি, আমার ভাই বলছে মা যেন না জানে। একটা পরিবারগুলো, বাংলাদেশ মানে হচ্ছে পরিবার, এটা তো পরিবার কেন্দ্রিক সমাজ। এই পরিবারগুলোর মধ্যমণি কোন জায়গায় মা না? তো এইটা যদি হয় তাহলে কই সেই বই, কই সেই গবেষণা? আমি এইটাই করার চেষ্টা করছি। আচ্ছা, এটা যে করছেন এখানে একটি বিষয় আছে, আপনি লিখিত মাধ্যমে করছেন, মুদ্রিত মাধ্যমে, তাই তো, পড়ার মাধ্যমে। এখন তো মানুষের আগ্রহটা বেশি হয়েছে ভিজুয়াল মাধ্যমে, মানে শোনা। আমরা ভিডিওতে এখন অনেক বেশি আগ্রহী, অনেক বেশি পাঠক দর্শকের পাই। তো এইটা আপনার কোনো চিন্তা আছে কিনা, এবং সেক্ষেত্রে চর্চাও আপনাকে সহায়তা করতে পারে কিনা, যে মুক্তিযুদ্ধকে এই ভিজুয়াল মাধ্যমে আরো দেখানো? যেটা যেটা আমি আমরা যেমন ভিডিও করছি, আমরা যেমন ভিডিও করেছি। আপনি যখন প্রথম করেছেন সেটা অডিওই বেশি, এই যে আপনি সাক্ষাৎকারগুলো নিয়েছেন। না, আমি সে তো আমার এই সাক্ষাৎকারগুলো সবই অডিও। হ্যাঁ, যেহেতু শুরু মানে প্রফেশনাল কাজ হিসেবে বিবিসির জন্য আমি 5টা সিরিজ বানিয়েছি, এবং এইটা হলো এখন তো ওটা বই হিসেবেও আছে, ওটা তো আমি নতুন করে বই হিসেবে বার করব। আমরা 4টা ভিডিও করেছি। একটা হচ্ছে তাহাদের যুদ্ধ, এটা নারীর উপরে, আর একটা হচ্ছে যোদ্ধা নারী, যুদ্ধে নারীর কী ভূমিকা ছিল এবং যুদ্ধে সরাসরিভাবে তাদের কথা। আর আমি কখনো আমার মতামতটা দিই না। আমি মনে করি আমার ইতিহাস চর্চার মডেল হচ্ছে তথ্যগুলো ভাই সামনে দাও, আর কোনো কিছু তো বলার দরকার নেই, এটা ঘটেছিল। আর তো আমি এটা মহান মুক্তিযোদ্ধা, আমি এখানে পাকিস্তান আর্মি নৃশংসভাবে শত শত মানুষ হত্যা করেছে, এসব কিচ্ছু বলার দরকার নেই আমার। জাস্ট তথ্যটা কী হচ্ছে ওই মানুষগুলো বলুক। আমার কোন অধিকার আছে আমি আরেকজনের ইতিহাস তার হয়ে আমি বলবো? এটা বলার চর্চাটা হচ্ছে যে আমাকে প্রতিষ্ঠিত করা। আমাকে প্রতিষ্ঠিত করতে চাইছি না, আমি ওই মানুষটার ইতিহাসটা সামনে আনতে চাইছি। মাধ্যমটা বলছি নতুন মাধ্যমে, যদি আর নতুন মাধ্যমে আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে যে গ্রামের মুক্তিযোদ্ধা। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, গ্রামের মুক্তিযোদ্ধা। তখন আমার পকেটের পয়সা কিচ্ছু ছিল না, আমি মানে ওই একটা টেলিভিশন চ্যানেলকে বলেছি, ওরা বলছে যে ঠিক আছে আপনাকে পয়সা দেবো, আপনি এডিট করে, আমি কন্টেন্ট তাদেরকে সব দিয়ে দিয়েছি। এখন তো আর ওগুলো নেই। আমি যেটা মনে করি চর্চা যেটা করতে পারে, এবং সেটা হলো যে এই এমনকি এই অডিও ভিজুয়ালি যদি মানুষকে একটু ডিসিপ্লিনের মধ্যে থেকে করে, যেমন সমাজ ও ৭১, আমার কাছে সমাজ ও ৭১ মনে হয় কি, আমি যেমন একটা যৌনকর্মীর ৭১ পর্যন্ত আছে আমার কাছে, যে তার কাছে কি ছিল, সমাজের সকল মানুষ, বৃদ্ধরা কি একই রকম ৭১ হয়েছিল? আমি একটা অ্যালকোহলিকের জানি, অ্যালকোহলিকের ৭১, সে কি অবস্থায় তার বেঁচে থাকতে হয়েছে, এবং সে মদ খায়, সে মদের সন্ধানে নিরাপত্তা ছেড়ে দিচ্ছে। এবং কিন্তু খারাপ কি হয়েছে আমি এবার বলি, আমি 21-এ টেলিভিশনের জন্যে বোধহয় 1999 কি 2000 সালে আমি ওখানে যোগদান করি। তারপরে আমি একটা সিরিজের দায়িত্ব নিই, এই যে করবো 25 মার্চের ওপরে একেবারে। তো ওই সময় আমি 65 ক্যাসেট ডেটা, 65 ক্যাসেট, কম না, অনেক অনেক, এবং ওখানে এবং কত মানুষ, এবং বিশেষ করে মানুষের আমার সবচেয়ে কষ্ট হতো, আমার মনে আছে
যে ওই জগন্নাথ হলের ওই যে মহিলা যাদের স্বামীদেরকে মেরে ফেলেছে, ওই জগন্নাথ হলের যেটা দেখা যায় সমস্ত কিছু আছে। আমার খন্দকার সাহেবের ইন্টারভিউ আছে, শফিউল্লাহর ইন্টারভিউ আছে, সবার ইন্টারভিউ আছে, সমস্ত কিছু আছে। ওটা বানাবার পরে ওদের মনে হলো এটা যথেষ্ট দেশপ্রেমিক হয়নি, তাই আর চালালোই না। আচ্ছা ঠিক আছে, চালানো না। তারপরে আবার ইলেকশন হলো, ইলেকশনের পরে আরেক দল এর ক্ষমতায় এলো, ততদিন আমি চাকরি ছেড়ে চলে দিয়েছি। সে এরা নজরও দেয়নি। পরে আমি যখন খবর নিলাম এক সময় জানতে পারলাম যে ওই সমস্ত ক্যাসেটগুলো, ওগুলো তো পুরানো দিনের ভিডিও টেপ, নষ্ট হয়ে গেছে। তো এগুলো তো চলে গেছে, আর তো একটা বিশাল সম্পদ। সেটা সম্পদ কি, আর তো প্রমাণই নাই। আমি যদি এখন কেউ বলি একটা কথা, আমি তো প্রমাণ ছাড়া বলতে হচ্ছে আমাকে, ওই মানুষগুলো ছাড়া। এবং প্রমাণ ছাড়া এখন মানুষ বহুত চাল্লু পার্টি হয়ে গেছে, মানুষ প্রচুর মিথ্যে কথা বলে। কিন্তু ওইগুলো তো ছিল, সত্যি কথাগুলো ছিল। কিন্তু এখন তো ওগুলো তো কেউ, সবাইকে তো দায়িত্ব নিতে হবে। কিন্তু মানুষ তো পলিটিক্স করে, খালি ইতিহাস চর্চা করে না। কি করব? তো ইতিহাস চর্চা কি ভূমিকা রাখতে পারে আপনি বলছিলেন। এখন আপনার যে কাজগুলো, সেটা নিয়ে কি কোনো কিছু নতুনভাবে চর্চা যা প্রস্তাব করবে আমি সহায়তা করব। আমি মনে করি এখনো তথ্য সংগ্রহ করার বিশাল সুযোগ আছে, যতটুকুই পাওয়া যায়। আমি যেমন আমি একটা পত্রিকায় কিছু অভিজ্ঞতা আছে, মানুষকে খুব গভীরভাবে টানে। তো সেইগুলোতে আমার মনে আছে যে একটা মেয়ে, আমি এই কথাটা বারবার বলি কারণ যেহেতু এটা আমাকে খুব আলোচিত করে। এবং সেই আমার মনে আছে গতকাল এক জায়গায় সাক্ষাৎকার দিতে আমি যখন ঘটনাটা বলছিলাম, যিনি নিচ্ছিলেন তিনি কেঁদে দিয়েছিলেন। কারণ ওইরকমই একটা, যে ওই কুমিল্লার কসবা দিয়ে মেয়েটা, ওরা নদী পার হচ্ছে একটা কচুরি পানার ভেলা করে। তো এর মধ্যে একটা মা ছিলেন, কচুরি পানার ভেলা, ছোট বাচ্চা সহ, ওই চিৎকার করছে, ভয় পাচ্ছে। তো সবাই ভেবেছে যে আচ্ছা এ তো যদি চিৎকার হয়, আর ওখানে পাকিস্তানি গানবোটও ছিল, ওরা গানবোটটা দিয়ে নৌকা আগুন দিয়েছিল বলেই ওরা কচুরি পানার ভেলা, ডেসপারেট হয়ে গেলে মানুষ যা করে। তখন মেয়ে একটা 12-13 বছর, 13-14 বছর এরকম কিছু, 14 বছর বাচ্চা, কিশোরী, সে বলছে যে মাসিমা আপনি ভয় পাবেন না, আমরা সবাই আছি। আমরা ডুবে যাবো না। আসলে এই পানিতে কচুরি পানায় এতগুলো মানুষ, 14-15 জন মানুষ ধরে আছে, আর পা ছুঁড়ছে যাতে যদি মধ্যস্রোতে চলে যায়। তাহলে এটা এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই মেয়েটা দেখতে পাচ্ছে যে এরকম অবস্থা, মেয়েটা একটা 13-14 বছরের একটা মেয়ে হাতটা ছেড়ে দিয়ে পানির তলায় মিলিয়ে গেল। এর চেয়ে বড় ত্যাগ কে করতে পারবে? এটা তো 71, আমি এটাই বলি, এটাই তো 71। তো এইসব তথ্যগুলো তো মানুষ এখনো কেউ যদি মনে রাখে, আমি হয়তো মনে রাখি, আমি হয়তো মাঝে মধ্যে লিখি, এরকম তো প্রতিটা পরিবারের অসংখ্য ঘটনা আছে। এর চেয়ে ত্যাগ আর কেউ করতে পারবে না। একটা 13-14 বছরের একটা মেয়ে আত্মত্যাগ করছে যাতে ওরা, এবং যেটা অন্যরা, যে আমাকে ওই কচুরি পানায় ধরে ফেলা একটা লোক, সে আমাকে বলছে আমরা স্তম্ভিত, আমরা চুপ করে গেছি, এমনকি ওই মাটা পর্যন্ত চুপ করে গেছে। এবং ততক্ষণে মাঝ নদীতে চলে গেছে, স্রোতে ভেসে তার ইন্ডিয়ায় পৌঁছে গেল। আমরা ওটা রক্ষা করেছি, আমরা ওটার নামও জানি না, ওই মহিলার বাচ্চা মেয়েটার নামও জানি না, কোনোদিন চেষ্টাও করবো। ওটা আমাদের কাছে ইতিহাসই না। আমাদের ইতিহাস তো শুধু বন্দুকের ইতিহাস আর রাজনীতির ইতিহাস, আমরা ওটার নামও জানি না। আমি আরেকটা একটা মায়ের কথা, আমি বলছি যে মায়ের 71 বলে একটা এটা করা উচিত। ও নিজের ছেলে মারা গেছে, ও 7 জন না 8 জন মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছে। ওর যে রুজি ছিল, যেটা হাঁস মুরগি পালন করতো, সেইগুলো জবাই করে খাইয়েছে, যাতে বাজারে গেলে যদি কেউ সন্দেহ করে যে বাড়িতে অনেক লোক এসছে। পরে যুদ্ধের পরে যখন গেছে, গিয়ে দেখে ও মহিলা মরে পড়ে আছে, মানে ওর পেশার, ওর রুজি তো শেষ করে দিয়েছে ও। তো আর কেউ পারবে এর সঙ্গে তুলনা করতে পারবে? এর সঙ্গে কখনোই না। তো তাহলে এগুলো কই? আমার ইতিহাসে তো আমরা এগুলো তো ফুটনোটও লাগানো যায় না, এগুলো তো আর ওই জার্নালে পাঠানো যাবে না, এগুলোকে আমরা ইতিহাসই বলবো না, এগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তো আমরা যে 71টা বানাই, এটা মোটামুটি রাষ্ট্র সরকারের 71, আর সাধারণ মানুষের 71কে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আফসান চৌধুরী, আপনি যে অভিজ্ঞতার কথা বললেন সেটা হৃদয়ে ছুঁয়ে যায়। এটি শুধু রাষ্ট্র বা রাজনীতির কথা নয়, এটা হচ্ছে জীবনের কথা, জীবনের গল্প। এই জীবনের গল্প প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে জীবন্ত হয়ে আছে এখনও। আমরা যদি সেটি তুলে আনতে পারি,
তাহলে আমাদের মুক্তিযুদ্ধ সার্থক হবে। আমাদের অতীতের যারা এই যে মহান আত্মত্যাগ করে গেছেন তাদের প্রতি কিছুটা হলেও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ পাবে। কারণ যারা চলে গেছেন, যারা সর্বস্ব ত্যাগ করেছেন তাদের আর ফিরে পাবো না, কিন্তু ইতিহাসে তাদের নাম তো থাকতে হবে, শুধু রাষ্ট্র আর রাজনীতিকের নাম নয়। আফসান চৌধুরী, আপনাকে চর্চার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম ইতিহাসবিদ, শিক্ষক, লেখক, গবেষক আফসান চৌধুরীর সঙ্গে। তিনি ৭১-এর মহাকাব্যের অন্যতম সারথি, অন্যতম গবেষক, এবং তিনি তার এটা শুধু তার গবেষণা না, এটা শুধু তার জীবনের বন্দনা, জীবনের ইবাদত। এভাবেই তিনি ৭১-কে দেখেছেন, দেখছেন, এবং তিনি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করছেন, উজ্জীবিত করছেন। আপনার চর্চার সঙ্গে থাকুন।